আজকের গল্প অঙ্কপুরীর গুপ্তধন। ঘরে ঢুকে দেখলাম সৃজন কাকা একটা চিঠি পড়ছে মন দিয়ে। জিজ্ঞেস করলাম, কার চিঠি কাকা? কোনো অ্যাডভেঞ্চার? কাকা মৃদু হাসলেন, বললেন, ঠিকই ধরেছিস, তবে ঠিক অ্যাডভেঞ্চার নয় বুঝলি, একটা রহস্য ভেদ করতে হবে। যাবি নাকি? দিন কয়েকের প্রোগ্রাম। আমি বললাম, কী যে বলো, অনেক দিনই তো হয়ে গেল কলকাতা থেকে বেরোয়নি, চলো, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। কাকা বললে, কিন্তু ওরে, জায়গাটা যে কলকাতার খুব কাছে, তোর পছন্দ হবে তো? আমি বললাম, কলকাতার কাছে হোক আর কাঠমান্ডুই হোক, তুমি যখন যাচ্ছ তখন আমিও যাব। পরের রবিবার সকালে ট্রেনে চেপে হাজির হলাম ক্যানিংয়ে। স্টেশনে হাজির ছিলেন কাকার কলেজের বন্ধু প্রতাপ গাঙ্গুলি। খুব অমায়িক বন্ধুবৎসল মানুষ। ট্রেন থেকে নামা মাত্র সৃজন কাকাকে জড়িয়ে ধরলেন প্রতাপ কাকা। উফ, কত দিন পরে তাদের দেখা। সেই কলেজ ছাড়ার পর আর দেখা হয়নি। ভাবতেই পারিনি যে আবার তাদের দেখা হবে। প্রতাপ কাকা সৃজন কাকাকে জড়িয়ে ধরে বললে, আরে, আমি ভাবতেই পারিনি তুই সব কাজ ছেড়ে এত তাড়াতাড়ি আমার ডাকে সাড়া দিবি। সৃজন কাকা বললে, কেন আসবো না? বন্ধুর কাছ থেকে ডাক পেলে আসবো না, এমন পাষণ্ড তো আমি নই। স্টেশন থেকে প্রতাপ কাকার বাড়ি দূরে নয়, বেশ বড় জমির ওপর একতলা বাড়ি। বাড়ির গেটে মার্বেল ফলকে লেখা অঙ্কপুরী। আমি বললাম, বাড়িটার নাম তো খুব অদ্ভুত। প্রতাপ কাকা হাসলেন, বললেন, এই নাম দিয়েছে আমার ছোট মামা বিভূতি মুখার্জি। উনি নিজেই ডিজাইন করে বাড়িটা তৈরি করেছেন। বিভূতি মামা ছিলেন অঙ্ক পাগল মানুষ। অঙ্কে এমন নেশা ছিল যে রাত দিন অঙ্ক কষতেন। চোখে পড়ল মেন গেটের ডিজাইনটাও জ্যামিতিক। দুপাশের দুটো লোহার দরজা জুড়লে তৈরি হয় একটি গোলাকার বৃত্ত। দরজার আশ্চর্য ডিজাইন দেখে আমি সত্যিই অবাক হলাম। বাড়ির ভেতরের ডিজাইন দেখলেও বুঝতে অসুবিধে হয় না বাড়ির মালিক অঙ্কপ্রাণ মানুষ। প্রতাপ কাকার বসবার ঘরে বসে গল্প হচ্ছিল। হরি আমাদের জন্য গোটা কয়েক ডাব কেটে নিয়ে এলো বাগান থেকে। হরি প্রতাপ কাকার কাজের লোক, লম্বা রোগা চেহারা, কথাবার্তা বেশ অমায়িক। ডাবের জলের পর হরি নিয়ে এলো দুটো বড় চীনামাটির থালায় করে পাকা পেঁপে আর বড় সাইজের রাজভোগ। সৃজন কাকা হেসে বললে, আরে আরে, হে কি এলাহি কাণ্ড করেছিস। বিনয়ের হাসি হেসে প্রতাপ কাকা বললে, এসব তো আমার বাগানের রে, শুধু রাজভোগটাই কেনা। তাছাড়া তোর সঙ্গে কতদিন পর দেখা বলতো। পাকা পেঁপে আর রাজভোগ খেতে খেতে গল্প হলো অনেকক্ষণ। ঘরের সব কিছু দেখতে দেখতে জিজ্ঞেস করলেন সৃজন কাকা, হ্যাঁ রে, কী ব্যাপার, আমাকে তলব কেন সেটা তো বলিসনি। প্রতাপ কাকা বলল, তা ঠিক, নানা কারণে চিঠিতে আমি সব কিছু লিখিনি। তাছাড়া সব কিছু নিজে জানিও না, তবে যেটুকু জানি সেটা তোকে বলছি, শোন। এরপর প্রতাপ কাকা যা বললেন তা মোটামুটি এরকম। ওরা এক মামা বিভূতিবাবু বিয়ে টিয়ে করেননি, এই বাড়িতে একলাই থাকতেন। ছোট মাঝারি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্কুল কলেজে সাপ্লাই দেওয়া তার ব্যবসা। আর অবসর সময়ে ব্যস্ত থাকতেন নানা ধরনের অঙ্ক নিয়ে। একমাত্র ভাগ্নে প্রতাপ কাকাকে তিনি খুব স্নেহ করতেন, তবে অঙ্কে ভাগ্নের উৎসাহ ছিল না বলে মাঝে মাঝে বকাবকিও করতেন। মাস তিনেক আগের কথা। মারা যাওয়ার আগে বিভূতি মামা নিজের সমস্ত সম্পত্তি লিখে দেন প্রতাপ কাকার নামে। অবশ্য সম্পত্তির মধ্যে তখন কেবল 3 বিঘে জমির ওপর এই ক্যানিংয়ের বাড়িটাই, আর ব্যাংকে সামান্য টাকা।
তাছাড়া মৃত্যুর কিছুদিন আগের থেকেই তিনি যন্ত্রপাতির সাপ্লাইয়ের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিয়ে অঙ্কেই ব্যস্ত ছিলেন। অবশ্য বিভূতিবাবুকে যারা চিনত তারা বলেন ব্যবসা করে উনি নাকি অনেক অর্থ উপার্জন করেছেন। তাই অনেকের ধারণা উনি বোধহয় এই বাড়ির মধ্যে কোথাও গুপ্তধন রেখে গেছেন। প্রতাপ কাকাও তাই ভাবেন। বিভূতি মামার অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস বা হরিকে জিজ্ঞেস করেও নাকি তিনি কিছু জানতে পারেননি। প্রতাপ কাকার কাহিনীটা চুপ করে মনোযোগ দিয়ে শুনছিল সৃজন কাকা। কাহিনী শেষ হলে প্রথম প্রশ্ন করলেন তিনি। বললেন, হ্যাঁ রে, তোর বিভূতি মামা জীবিত অবস্থায় তোকে কিছু বলেনি এ বিষয়ে? প্রতাপ কাকা বলল, না রে, এই বিষয়ে আমাদের দুজনের মধ্যে কোনোদিনও কোনো কথা হয়নি। যদিও উনি বেঁচে থাকতে বহুবার আমি এ বাড়িতে এসেছি। সৃজন কাকা বলল, আচ্ছা, এমনও তো হতে পারে মৃত্যুর আগে উনি কাউকে কিছু বলে গেছেন। প্রতাপ কাকা বললে, না রে, সে সুযোগ তিনি পাননি। রাতে ঘুমন্ত অবস্থায় তার স্ট্রোক হয়। তখন এ বাড়িতে শুধু ছিল হরি। পরদিন ভোরে হরির কাছ থেকে খবর পেয়ে আসেন প্রথমে ডাক্তার সান্যাল, তারপর আসেন অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস। সোমনাথ বাবুই আমাকে খবর দেন। আমি এখানে পৌঁছই দুপুর 12টা নাগাদ, তাই মামার সঙ্গে শেষ কথা বলার সুযোগ আমার ঘটেনি। প্রতাপ কাকা আবার বলতে শুরু করলো। বললেন, ভেবেছিলাম বিভূতি মামা হয়তো কোনো চিঠিপত্র, ছক বা গুপ্তধনের কোনো মানচিত্র রেখে যাবে, কিন্তু সেরকম কিছুই তিনি রেখে যাননি। তবে মামার একটা ডায়েরি পেয়েছি, সেটা পড়ে দেখেছি তার মধ্যেও গুপ্তধনের কোনো কথা নেই, শুধু হাবি জাবি অঙ্কের কচকচি। গত 3 মাস ধরে এ বাড়িতে আমি বসবাস করছি। এর মধ্যে বাগানের অনেক জায়গায় সুড়ঙ্গ খুঁড়েছি গুপ্তধনের সন্ধানে, কিন্তু শুধু তাল তাল মাটি ছাড়া কিছুই বেরোয়নি। প্রতাপ কাকার কথা বলার ভঙ্গিতে আমি আর সুজন কাকা দুজনেই হাসলাম। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন সৃজন কাকা। তারপর বললেন, চল তো, তোর বাগান দেখে আসি। বাড়িটার পেছনে বিরাট বাগান। সেখানে আম, জাম, কাঁঠাল, পেঁপে, নারকেল, কি গাছ যে নেই বলা মুশকিল। বাগানে তখন কাজ করছিল বাগানের মালিক শিবু। আমাদের দেখে খুরপি ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করলো। লোকটার একটা চোখ টেরা, ওর তাকানো দেখে অস্বস্তি হয়। গাছতলার ফাঁকে ফাঁকে প্রতাপ কাকার কাটানো 2-3টে সুড়ঙ্গ চোখে পড়ল। সৃজন কাকা সেই সব সুড়ঙ্গগুলিও অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। তারপর বলল, প্রতাপ, একটা কথা অন্তত বলতে পারি, তোর মামা এই বাগানের নিচে কোনো গুপ্তধন পোতেনি। প্রতাপ কাকা নিরাশ গলায় বলল, কি করে বুঝলি? সৃজন কাকা হাসল, বলল, কি করে বুঝলাম সে কথা হয়তো তোকে আমি এক্ষুনি ঠিকঠাক বোঝাতে পারবো না, তবে একটা সহজ কারণ বলি শোন। বাগানে সুড়ঙ্গ খুঁড়ে গুপ্তধন পুঁততে গেলে অনেক লোকের সাহায্য নিতে হয়। না নিলেও বাইরের লোকের চোখে পড়ার ভয় থাকে। তাছাড়া দেওয়ালে টাঙানো ছবি দেখে যা বুঝলাম তোর মামা খুব স্বাস্থ্যবান ছিলেন না, তাই তার পক্ষে নিজের হাতে সুড়ঙ্গ খুঁড়ে গুপ্তধন রাখা সম্ভব নয়। কথাগুলো শোনার পর আমি দুজনের মুখের দিকে তাকালাম। বুঝতে পারলাম সৃজন কাকার কথায় প্রতাপ কাকা হতাশ হয়েছেন। তবু মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে সৃজন, অনেক বেলা হলো, চান করে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। দুপুরে কুয়োর ঠান্ডা জলে স্নান করে জুড়িয়ে গেল শরীর। দুপুরের খাওয়াও হলো দারুণ। সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, 3 রকমের মাছ, আমের চাটনি, দই, সব মিলিয়ে প্রায় বিয়েবাড়ির খাবার। খেতে খেতে সৃজন কাকা বললেন, প্রতাপ, তোর খাওয়ার ঘরের
ডিজাইনটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? আমি তাকিয়ে দেখলাম, সত্যি তো, যে ঘরে আমরা খেতে বসেছি সেই ঘরটা যদিও বেশ বড়, কিন্তু এর আকার একটা সমকোণী ত্রিভুজের মতো। এত জায়গায় গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোথাও আমি এরকম ডিজাইনের খাবার ঘর দেখিনি। দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের দুজনের শোবার বন্দোবস্ত করে নিজের ঘরে বিশ্রাম নিতে গেল প্রতাপ কাকা। সৃজন কাকা বলল, বুঝলি বাদল, দুপুরের ঘুমটা ঘুমোলে চলবে না, সময় কম, চল আমরা ঘরটা একটু ঘোরাঘুরি করে দেখি। খানিকক্ষণ বিছানায় শুয়ে 2-4টে ম্যাগাজিন পড়ে আমরা বেরোলাম বাড়ি দেখতে। খাওয়ার ঘরে দাঁড়িয়ে সৃজন কাকা হঠাৎ অঙ্কের স্যারের ভঙ্গিতে বলল, হ্যাঁ রে, জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিস? আমি বললাম, পড়বো না কেন? একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলির ওপর একটা বর্গক্ষেত্র দাঁড়িয়ে আছে, সেটাই তো। সৃজন কাকা বলল, ঠিক ধরেছিস, একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছিস, আমরা যে ঘরে বসে খেলাম সেটা একটা সমকোণী ত্রিভুজ, আর 3 কোণায় 3টে ঘর। আশ্চর্যের ব্যাপার, সেই 3টে ঘরেরই আকার চৌকো, অর্থাৎ বর্গাকার। বলতো কেমন মিলছে পিথাগোরাসের উপপাদ্য? আকাশ থেকে এই ঘরগুলোর যদি ছবি নেওয়া যায় তাহলে একবারে জ্যামিতির বইয়ের ছবি আসবে। কাকার বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা দেখে আমি অবাক। বললাম, মিল তো পেলে, কিন্তু তার সঙ্গে গুপ্তধনের সম্পর্কটা খুঁজে বের করতে পারলে কি? কাকা বলল, এখনো পাইনি, তবে পেতেও তো পারি, দাঁড়া দাঁড়া। সন্ধেবেলা আবার বৈঠকে বসলো প্রতাপ কাকা আর সৃজন কাকা। সৃজন কাকা জিজ্ঞেস করলো, আচ্ছা প্রতাপ, তোর বিভূতি মামা যে সমস্ত জিনিস ব্যবহার করতেন বা রেখে গেছেন সেগুলো যদি একটু দেখাতিস। হতাশ গলায় প্রতাপ কাকা বলল, কি আর দেখবি, তবে দেখতে চাইলে নিশ্চয়ই দেখাবো। বিভূতি মামার জিনিসপত্র বলতে এই বিছানাপত্র, সোফা সেট, ওয়ার্ড্রপ, তাতে কিছু জামা কাপড়, একটা স্টিলের আলমারি, আর তার ভেতরে মামার রেখে যাওয়া ফাইলপত্র, ডায়েরি, ব্যাংকের পাসবই, আর কিছু বিজ্ঞানের বই, ব্যাস। তারপর খানিকক্ষণ সব চুপচাপ। হঠাৎ প্রতাপ কাকা আবার বলে উঠল, আরে আরে, তোকে একটা জিনিস বলতে ভুলে গেছি। আলমারির ক্যাশ বাক্সে ছিল কিছু টাকা, আর ছিল হাউসি খেলার ঝুড়ি, যার মধ্যে রয়েছে নম্বর লেখা 100টা কাঠের বল। তবে হাউসি খেলায় আমার কোনোদিনও আগ্রহ নেই, তাই ওগুলো ওরকমই পড়ে আছে আলমারির মধ্যে। হঠাৎ কথাগুলো শুনে সৃজন কাকা উৎসাহ পেল, বলল, তাই নাকি, চ আমাকে দেখা। প্রতাপ কাকা চাবি দিয়ে স্টিলের আলমারি খুললেন। ভেতরে বেশ কিছু বিজ্ঞানের বই, আর একটা গোল তারের বাক্সে হাউসি খেলার 100টা কাঠের বল। দেখলেই বোঝা যায় কাঠের বলগুলো খুব দামি কাঠের তৈরি। বলের ডিজাইনও খুব সুন্দর, প্রত্যেকটা বলের গায়ে সাদা রঙের নম্বর লেখা আছে। তারের বাক্স থেকে কয়েকটা বল তুলে নিয়ে নিজের কানের কাছে ধরল সৃজন কাকা, আর বলগুলো জোরে জোরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, কাকা কি ব্যাপার, তুমি বলগুলো ঝাঁকাচ্ছ কেন? দেখছো না, বলগুলো সব কাঠের তৈরি, নিরেট। আমার কথার কোনো জবাব দিল না সৃজন কাকা। একটা চুরুট ধরালেন, তারপর বললেন, প্রতাপ, তোর আলমারির চাবিটা একদিনের জন্য যদি আমাকে দিস। প্রতাপ কাকা বলল, কি যে বলিস, একদিন কেন, 1 মাস 2 মাস, তোর যতদিন প্রয়োজন ততদিন এই চাবিটা তুই তোর কাছে রাখতে পারিস। সৃজন কাকা বলল, কেন রে, তোর কাছে ডুপ্লিকেট আছে নাকি?
এবার প্রতাপ কাকা একটু ইতস্তত করে বলল, না রে, আগে ছিল, কিন্তু কিছুদিন হলো সেটা আর খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। কথাটা শুনেই সৃজন কাকা ভুরু কোঁচকালেন, বললেন, সে কি রে, আলমারির ডুপ্লিকেট চাবি হারিয়ে ফেললি? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। প্রতাপ কাকা বলল, না না, কে আর নেবে বলতো, হয়তো আমিই কোথাও রেখেছি, নিয়ে ভুলে গেছি। একটু চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টালেন সৃজন কাকা, বলল, যাকে ও কথা, তোর অ্যাটর্নি মানে বিভূতিবাবুর অ্যাটর্নির সঙ্গে একটু আলাপ করা যাবে? প্রতাপ কাকা বলল, আরে কেন যাবে না, সোমনাথ বিশ্বাস তো ক্যানিংয়েই থাকেন, তোর কোনো চিন্তা নেই, আমি কাল ভোরেই হরিকে দিয়ে তার কাছে চিঠি পাঠাচ্ছি, তাকে কবে আসতে বলবো? সৃজন কাকা বলল, কাল নয়, পরশু রাত 7টার দিকে আসতে বল। সেদিনের মতো আলোচনা সেখানেই শেষ হলো। খাওয়া দাওয়া সেরে আমি আর প্রতাপ কাকা ঘুমিয়ে পড়লাম, কিন্তু কাকা ঘুমোননি, নোট বই আর কলম নিয়ে কী সব লিখে যাচ্ছেন অনেক রাত পর্যন্ত, সেটাই দেখলাম। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি সৃজন কাকা জামা কাপড় পরে রেডি। আমায় বলল, এই শোন, আমি একটু কলকাতা যাচ্ছি বাদল, ঘন্টা কয়েকের জন্য। আমি অবাক হয়ে বললাম, আর আমি? সৃজন কাকা বলল, তোকেও নিয়ে যেতাম, কিন্তু তোর এখানে থাকা খুব দরকার। আমি অবাক হয়ে বললাম, কেন গো? কাকা আমার কানের কাছে মুখ এনে বলল, তুই এই বাড়িতে বসে একটু গোয়েন্দাগিরি কর। আমি অবাক হয়ে তাকালাম। তখন কাকা বললে, এই অঙ্কপুরীতে কে আসছে, কে যাচ্ছে, কে কি সারাদিন করছে, সব অঙ্কের মতো হিসেব রাখবি, কিন্তু কাউকে কিছু বলবি না, শুধু দেখে যাবি। প্রতাপ কাকাকে কিছু না বলে সৃজন কাকা চলে গেলেন। প্রতাপ কাকা নিজের ঘরে ঘুমোচ্ছেন। কাকাকে বিদায় জানাতে গিয়ে দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছেন হরি। কাকাকে দেখে বলল, কর্তা এত সকালে বেরোচ্ছেন, আমাকে আগে বললে আমি জলখাবার তৈরি করে রাখতাম। কাকা তাকে বলল, তুমি চিন্তা করো না, আমি খানিকক্ষণ বাদেই ফিরে আসব, বলে তিনি বেরিয়ে গেলেন। এখন বাড়িতে আমাকে বাদ দিয়ে মাত্র 3জন মানুষ, প্রতাপ কাকা, হরি আর শিবু। এর মধ্যে প্রতাপ কাকাকে তো কোনো সন্দেহ নেই, ওর ওপর কি আর গোয়েন্দাগিরি করব, বাকি থাকে শুধু হরি আর শিবু। সুতরাং এই দুজনের ওপরই নজর রাখতে হবে। তবে হরিকে নিয়েও আমার সন্দেহ নেই, ওই ট্যারা শিবুর ওপর আমার যথেষ্ট সন্দেহ আছে। একটু পরেই পাশের ঘরের প্রতাপ কাকার আওয়াজ পাওয়া গেল, হরিকে কি যেন বলছেন। প্রতাপ কাকা ঘরে ঢুকে আমাকে বলল, কি হে বাদল, তোমার কাকা নাকি কলকাতা গেছে, কেন বলো তো? আমাকে ডাকলো না। আমি বললাম, কেন গেল তা তো জানি না, তবে বলল ফিরতে একটু দেরি হবে। আমার কথা শুনে প্রতাপ কাকা নিজের কাজে রওনা হলো। প্রথমে তিনি হরিকে দিয়ে অ্যাটর্নির কাছে চিঠি পাঠালেন, তারপর জলখাবার খেয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। আমি জলখাবার খেয়ে বিভূতিবাবুর রেখে যাওয়া বইপত্র দেখলাম। বইপত্র ঘাঁটতে গিয়ে দেখি নানা বিষয়ের বহু বিজ্ঞানের বই আছে। সবচেয়ে বেশি উনি পছন্দ করতেন অঙ্কের বই, তাছাড়াও ডায়মন্ড বা হিরে নিয়েও বেশ কিছু বই আছে। দেখছি ভদ্রলোকের হিরে সম্পর্কে প্রচুর উৎসাহ, অথচ বাড়িতে তো কোনো হীরের সন্ধান পাওয়া যায়নি। তাহলে কি সব হিরে তিনি কোথাও পুঁতে রেখে গেছেন? যদিও সৃজন কাকা বলছেন বাগানের মাটিতে কোনো গুপ্তধন নেই, কিন্তু কাকা তো ভুলও হতে পারে। তাই হীরের খোঁজে বাগানে গিয়ে আমি খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। বাগান থেকে ফিরে এসে দেখলাম প্রতাপ কাকা বাড়ি নেই, তিনি একটু বেরিয়েছেন। মনে মনে ভাবলাম, সৃজন কাকা অনর্থই কলকাতা গেল,
কলকাতায় না গিয়ে বাড়ির চাকর বাকরকে একটু চাপ দিলেই মনে হয় গুপ্তধনের হদিশ পাওয়া যেত। কাকা ফিরলেন সন্ধ্যার মুখে। সারাদিন রোদে ঘুরে চেহারা হয়েছে একবারে ঝোড়ো কাকের মতো। প্রতাপ কাকার সামনে কাকাকে কিছু জিজ্ঞেস করতে সাহস পেলাম না, না হলে জিজ্ঞেস করতাম গুপ্তধনের কোনো হদিশ হলো কি না। রাতের খাওয়া দাওয়ার পর তেকোনা ডাইনিং রুমে আমাদের আসর বসল। গুপ্তধন সম্পর্কে সৃজন কাকা কতটা রহস্যভেদ করতে পেরেছেন সেটা জানার জন্য আমি আর প্রতাপ কাকা খুব উদ্গ্রীব। একটা চুরুট ধরিয়ে সৃজন কাকা বলল, প্রতাপ, তুই বলেছিলি এই বাড়িতে বিভূতিবাবুর রেখে যাওয়া গুপ্তধন আছে। তোর সন্দেহ একবারে ঠিক। এ বাড়িতে গুপ্তধন হিসেবে তোর মামা রেখে গেছেন 3টে হিরে, প্রত্যেকটাই খুব দামি। কিন্তু দুঃখের কথা, ওই 3টে হিরে বাড়ি থেকে চুরি হয়ে গেছে। কথাটা শুনে প্রতাপ কাকা চমকে উঠল। সৃজন কাকা আবার বললেন, প্রতাপ, তুই হয়তো ভাবছিস তোর মামা যে হিরে রেখে গেছে সে খবর আমি কোথায় পেলাম, তাই তো? এর উত্তরে বলি, এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে 3টে জিনিস। প্রথমত, তোর মামার সংগ্রহে হিরে সম্পর্কে এত রকম বই দেখে আমার সন্দেহ হয়েছে। আর হিরে সম্পর্কে যার এত বেশি উৎসাহ, তিনি যে হিরে কিনবেন সেটাই তো স্বাভাবিক। আর দ্বিতীয়টি হলো তোর মামার লেখা ডায়েরি, যাতে উনি বিজ্ঞানের সাংকেতিক ভাষায় কেবলমাত্র 3টি হীরের গুণাগুণ লিখে গেছেন বিশদভাবে। ডায়েরির ওই অংশটুকু মর্মোদ্ধার করতে অবশ্য আমাকে ছুটতে হয়েছিল কলকাতার রত্ন বিশেষজ্ঞের কাছে। এটা ঠিক, ডায়েরিতে কোথাও লিখে যাননি যে উনি হিরে কিনেছেন, তবে 3টি হীরের যে ধরনের খুঁটিনাটি বিবরণ লিখে রেখেছেন তা পড়ে মনে হওয়া স্বাভাবিক এই 3টে হীরে তার জিম্মাতেই ছিল। আর তৃতীয় ব্যাপার হলো, ওর ডায়েরির পাতার অনেকটা জায়গা ফাঁকা। হয়তো ভেবেছিল পান্না ভ্রমণের বিবরণ সে লিখবে, কিন্তু পরে বোধ হয় সময় পাননি বা ইচ্ছে করেই লেখেননি। তুই জানিস মধ্যপ্রদেশের পান্নায় হীরের খনি আছে। ওখানে মাঝে মধ্যে খুব ভালো হীরে অকশানে বিক্রি হয়। খবর নিয়ে জেনেছি উনি যে সময় পান্নায় বেড়াতে যান ঠিক সেই সময়ে পান্নায় হীরের একটা বড় নিলাম চলছিল। এতে প্রমাণিত হয় কি বলতো, তুই বল এবার। জানিস তো 2 + 2 = 4। এতক্ষণ কথাগুলো শুনে প্রতাপ কাকা ঘাড় নাড়লেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বছর 3 আগে মামা মধ্যপ্রদেশ গিয়েছিল 7 দিনের জন্য। আমাকেও যেতে বলেছিল জানিস, কিন্তু শেষ পর্যন্ত আমি সময় পাইনি। কিন্তু সেটা যে পান্নায় সেটা আমি কিন্তু তোকে বলতে পারবো না। সৃজন কাকা চুরুটের ছাই ঝেড়ে বলল, এটা এখন স্পষ্ট বুঝেছিস, বিভূতিবাবু পান্না থেকে 3টে হিরে কিনেছিলেন। যদিও ব্যাপারটা তিনি কাউকে জানাননি, কিন্তু এখন প্রশ্ন, হিরেগুলো কোথায় রাখলো? এই প্রশ্ন নিয়ে অনেক ভেবেছি বুঝলি। ভাবতে ভাবতে চোখে পড়ল ডাইনিং হলের 3টে দরজার উপর লেখা সংখ্যাগুলো 5, 4, 3। সংখ্যাগুলো অবশ্য 4, 3, 5 বা 3, 5, 4ও হতে পারত, কিন্তু নানা রকম হিসেব কষে দেখেছি সংখ্যাটা 5, 4 আর 3 হলেই ব্যাপারটা মেলে। সংখ্যার কথা ভাবতে ভাবতে মনে পড়ল আলমারিতে রাখা কাঠের বলগুলোর কথা, কিন্তু তাতে তো 5, 4, 3 নম্বর লেখা কোনো বল নেই। তাহলে হয়তো সেখানে 5 এবং 4 এবং 3 নম্বর বলের মধ্যে কিছু থাকলেও থাকতে পারে। ওই বলগুলো নিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করলাম জানিস, অন্য বলগুলোও দেখলাম, কিন্তু হীরের খোঁজ পেলাম না। কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে বুঝলাম বলগুলো নিরেট নয়, ভেতরে ফাঁপা জায়গা আছে।
আর পরীক্ষা করে বুঝলাম বলগুলোর মধ্যে সূক্ষ্ম ফাটল আছে। দেখলাম বলগুলির বিভিন্ন অংশ ইচ্ছে মতো ঘোরানো যায় যদি সেটাকে ঠিকমতো প্যাচ দেওয়া হয়, অনেকটা রুবিক কিউবের মতো। এভাবেই মোচড়াতে মোচড়াতে দেখলাম বলগুলির 3টে অক্ষরের ওপর প্রথম 5বার, পরে 4বার, তারপর 3বার ঘোরালেই বলগুলোর মুখ খুলে যায়, অনেকটা ডিজিটাল তালার মতো। আশ্চর্য ব্যাপার। এভাবেই সব কটা কাঠের বলের ভেতর খুলে দেখেছি, কিন্তু কিচ্ছু নেই। কিন্তু 9, 16 আর 25 এই নম্বরের বলগুলো খুলতে পারিনি, কারণ সেগুলো নিরেট, তার মধ্যে কোনো ফাঁপা জায়গা নেই। কাকা হয়তো আরও কিছু বলতো, তার আগেই আমি বললাম, তার মানে ওই বলগুলো কেউ বদলে দেয়নি তো? কাকা বলল, ঠিক বলেছিস, কিন্তু এখন ভেবে দেখতে হবে কেন বদলালো আর কারা বদলালো। কলকাতায় পরীক্ষা করিয়ে দেখেছি ওই 3টে কাঠের বল সম্পূর্ণ অন্য কাঠের তৈরি। আর একটা মজার ব্যাপার, এই 3টে কাঠের বলের নম্বর 5, 4 আর 3-এর বর্গফল, অর্থাৎ 25, 16 আর 9। এতটুকু বলে সৃজন কাকা একটু থেমে আবার বলল, প্রতাপ, আজ এই পর্যন্ত থাক, অনেকটা রাত হয়েছে, বাকিটা কাল হবে। পরদিন ঘুম থেকে উঠে দেখি কাকার বিছানা খালি। খুঁজতে গিয়ে দেখি প্রতাপ কাকার ঘরে দুজনে মিলে পরামর্শে ব্যস্ত। ভেজানো ছিল দরজা। টেবিলের ওপর রাখা বার্নিশ করা 100টা কাঠের বল। কাকা সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কি করে ভেতরের গর্তের ঢাকনা খোলা যায়। প্রতাপ কাকা অবাক, বলছেন, সত্যি কি আশ্চর্য ব্যাপার, বিভূতি মামা যে কাঠের বলের মধ্যে এত কিছু করে গেছেন সেটা কখনো ভাবতেই পারিনি। সব কিছু দেখে আমার মুখ একবারে হা। সৃজন কাকা আমাদের দেখালেন 9, 16 আর 19 নম্বর কাঠের বলগুলো একটু ভারী, কারণ সেগুলো নিরেট, আর বাকিগুলো হালকা। এবার প্রতাপ কাকা বেশ উদ্বিগ্ন হয়ে বলল, বলতো, বল 3টে কে সরালো, হরি, শিবু না অন্য কেউ? সৃজন কাকা হাসলো, বলল, এক্ষুনি ঠিক বলতে পারছি না, আরও 2-4টে ব্যাপারে একটু খোঁজ খবর নিই, তারপরে হয়তো তোকে ঠিকটা বলতে পারবো। তাড়াতাড়ি ভাত খেয়ে বেলা 10টার মধ্যে বেরিয়ে গেল সৃজন কাকা। যাবার আগে বলে গেলেন, প্রতাপ, আমি একটু বেরোচ্ছি, তবে আজ আর কলকাতার দিকে নয়, আজ তাড়াতাড়ি ফিরব। কাকার অবশ্য ফিরতে ফিরতে দুপুর 3টে বাজলো। কাকা আজও ক্লান্ত, বেশ গম্ভীর। কাকার গম্ভীর মুখ দেখে আমার সন্দেহ হয়, কাকা কি হীরে রহস্যের সমাধান করতে পারেনি? তবে মুখে কিছু বলার বা জানতে চাওয়ার সাহস আমার হলো না। এদিকে প্রতাপ কাকার মুড দেখছি বেশ ভালো। তার বিশ্বাস 2-4 দিনের মধ্যেই গুপ্তধনের চোরের হদিশ মিলবে। চোখের পাতা নাচিয়ে জিজ্ঞেস করলো, তোর কথা মতো সন্ধ্যের আসর বসাচ্ছি, তুই রেডি তো? সৃজন কাকা বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, তবে তোকে একটা কাজ করতে হবে। আজ বিকেল থেকে দরজায় একটা মোটর গাড়ি মজুত রাখতে হবে, বলা তো যায় না কখন কি কাজে লাগে। আঙুল দিয়ে তুড়ি মেরে প্রতাপ কাকা বলল, কুছ পরোয়া নেই, আমি এক্ষুনি বন্দোবস্ত করছি, বলেই তিনি চলে গেলেন। সন্ধ্যায় চায়ের আসরে আমরা ছাড়াও বিশেষ অতিথি ছিল প্রতাপ কাকার অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, টাক মাথা, চোখে চশমা, দোহারা গড়ন, 40-এর আশেপাশে বয়স, চেহারায় গাম্ভীর্যের ছাপ। হরি ও শিবু আজকের চায়ের আসরে নানা রকম ফরমাস খাটছে। আয়োজন ভালোই, কাজু বাদাম, সন্দেশ, রাজভোগের সঙ্গে চা, তাছাড়া অঢেল ডাবের জল তো আছেই। প্রথমেই আমাদের সঙ্গে পরিচয় হলো সোমনাথ বাবু, তারপর খানিকক্ষণ গল্পগুজব, তারপর খাওয়া দাওয়া।
একটা চুরুট ধরিয়ে গা এলিয়ে সোফায় বসেছিল সৃজন কাকা। হঠাৎ সোজা হয়ে বসে বলল, সোমনাথবাবু, আপনি তো বিভূতিবাবুর অ্যাটর্নি, তাই তো? আপনি কি জানতেন মৃত্যুর কয়েক বছর আগে তিনি 3টে হিরে কিনেছিলেন মধ্যপ্রদেশ থেকে? নির্লিপ্ত গলায় সোমনাথবাবু বলল, দেখুন, উনি নিজে না বললে ব্যাপারটা আমি কি করে জানবো বলুন তো? কারণ এটা তো ওনার একবারেই ব্যক্তিগত ব্যাপার। কথাটা শুনে সৃজন কাকা বলল, ঠিকই তো, আপনি হলেন তার অ্যাটর্নি, আপনি তার ব্যক্তিগত ব্যাপারে খোঁজ খবর রাখবেন কেন? কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারি কি, আপনি বিভূতিবাবুর আলমারি থেকে ওর ব্যক্তিগত ডায়েরি সরিয়েছিলেন কোনো প্রয়োজনে? কেন বলুন তো? সৃজন কাকার কণ্ঠস্বর বেশ কঠোর ছিল। এক মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল সোমনাথবাবুর মুখ। বললেন, ডায়েরি আমি সরাইনি, ডায়েরি এখনো দেখুন আলমারিতেই আছে। সৃজন কাকা বলল, তা ঠিক, বিভূতিবাবুর ডায়েরি এখন ওর আলমারিতেই আছে, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি করে জানলেন যে ওর ডায়েরি আলমারিতে আছে? তবু সে প্রশ্ন মুলতুবি রেখে শুধু বলছি, বিভূতিবাবুর ডায়েরির পাতার ভেতরে আপনার নামে 3টে কাঠের বল তৈরি করতে দেওয়ার বিল আছে। জানেন তো, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়েন ধরা। কিন্তু নিজের নামের বিল লিখিয়েই আপনি সব থেকে বড় ভুল কাজ করেছেন, তাই না? একটু ভাবুন তো। এক মুহূর্তেই যেন চুপসে গেল সোমনাথবাবু। আমতা আমতা করে বলল, সে আমি বলতে পারবো না, তবে আমার এই বিলটা হারিয়ে গিয়েছিল। তখন হয়তো হরি ভুল করে ঢুকিয়ে রেখেছে, হয়তো আমি এ বাড়িতেই ফেলে গেছি। কিন্তু নিজের নামের বিল করানোটা অপরাধ কেন? আমি নিজে কি 3টে কাঠের বল তৈরি করতে পারি না? সৃজন কাকা বলল, হ্যাঁ হ্যাঁ পারেন, বই কি পারেন, তবে বিভূতিবাবুর আলমারি থেকে ঠিক 3টে কাঠের বল সরিয়ে অন্য 3টে কাঠের বলই আবার রাখা হয়েছে। এই ব্যাপারটার সঙ্গে পুলিশ হয়তো আপনার বিলের সম্পর্ক খুঁজে ঠিক পাবে, কারণ ওই 3টে চুরি যাওয়া বলের কাঠের ওজন একটু আলাদা। আর এটাও সন্দেহ হয় যে ওই 3টে বলের মধ্যেই ছিল 3টে হিরে, আর সেই চুরিটা আপনি করিয়েছেন আলমারির হারিয়ে যাওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে। এই দেখুন, বলেই সৃজন কাকার ইঙ্গিত মতো প্রতাপ কাকা 100টা কাঠের বল সাজিয়ে রাখলো টেবিলের ওপর। টেবিলের ওপর কাঠের বলগুলো দেখে হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠল সোমনাথবাবু। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে সৃজন কাকা বলে উঠল, খবরদার, পকেটে হাত দেবেন না, হাত তুলুন। মুহূর্তের মধ্যেই কাকার হাতে ঝলসে উঠল রিভলভার। ব্যাপারটা দেখে আমি হতভম্ব। কাকা চেঁচিয়ে ডাকলেন, মিস্টার পাল, একটু ঘরে আসুন। সঙ্গে সঙ্গেই ঘরে এসে ঢুকলো স্থানীয় থানার পুলিশ অফিসার মিস্টার পাল। তারপর সোমনাথ বিশ্বাসের হাতে হাত কড়া পরিয়ে দিলেন। প্রতাপ কাকা হতবম্ব হয়ে বললেন, কি মিস্টার পাল, আপনি কখন এলেন বলুন তো? রিভলভারটা পকেটে ঢুকিয়ে ঠিক সেই মুহূর্তে একটা চুরুট ধরিয়ে আরাম করে চেয়ারে বসলো সৃজন কাকা।